কাকাবাবু, লঞ্চ কখন ছাড়বে বলতে পারেন? ওই যে আর কিছুক্ষণ পর ছাড়বো বাবা। ওই যে দূরে লোকজন দাঁড়িয়ে আছে দেখছো না, ওখানে চলে যাও, ওটাই শেষ লঞ্চ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকাবাবু। আইসেন বাবু আইসেন, একদম খাঁটি সরিষার তেলের ঝালমুড়ি একটা দিমু, বানাই দিমু স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, দাও একটা। হ্যাঁ, ঝাল একটু কম দিও। হ্যাঁ এই যে নেন বাবু, একদম গরমা গরম, সিবাইতে সিবাইতে চলে যান। আচ্ছা দাদা, লঞ্চটা ঠিক কখন ছাড়বে কিছু আন্দাজ আছে? অনেকক্ষণ তো হলো দাঁড়িয়ে আছি। আরে বাবু তাড়াহুড়ো কইরেন না, এইটা হলো রাতের লাস্ট ট্রিপ। লাস্ট ট্রিপ বলে কি সারা রাত এখানেই বসে থাকবো? আরে না বাবু, তা কেন, লাস্ট ট্রিপে একটু হাঁক ডাক বেশি থাকে। ওই যে দেখেন ঘাটের দিকে আরো কিছু লোক দৌড়ায় আসতেছে, আর বড় জোর 10-15 মিনিট। ও আচ্ছা, ভাবলাম আবার মাঝপথে আটকে থাকে কিনা। মাসিমা, মাসিমা, কি হয়েছে ওনার? অমন করছেন কেন উনি? হ্যাঁ বাবা, আসলে আমার মেয়েটার জ্বর গতকাল থেকে। কি যে করব বুঝতে পারছি না। ভাবছি কাল শহরে যাব ডাক্তার দেখাতে। মাসিমা, চিন্তা করবেন না, আমি একজন ডাক্তার। আপনাকে শহরে যেতে হবে না। দেখে মনে হচ্ছে সামান্য জ্বর হবে, আমি ওষুধ লিখে দিচ্ছি, ও ঠিক হয়ে যাবে। অনেক উপকার করলে বাবা। একটু দুশ্চিন্তা তো হয় বলো। তোমার নাম কি বাবা, আর যাচ্ছ কোথায়? সেই কবে শহরে গিয়েছি, মাঝে তেমন এখানে আসা হয়ে ওঠেনি। আচ্ছা কমলা, তুমি চুপ করবে? পরিচয় পর্ব পরে হবে বাবা। তুমি মেয়েটাকে একটু ভালো করে দেখে ওকে ওষুধ লিখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। ধন্যবাদ বাবা, তুমি আমাদের অনেক উপকার করলে। ভয়ের আর কিচ্ছু নেই, ঝড়ের বেগও কম আসছে। ওই ওষুধগুলো খেয়ে একটু ঘুমালেই পুরোপুরি ঠিক হয়ে যাবে। জানিস বলাই, আজকে লঞ্চে আসতে আসতে একটা পরিবারের সাথে পরিচয় হয়েছে। তাই নাকি? তা কেমন হলো পরিচয়? ঝড়ের মধ্যে মাঝ নদীতে হঠাৎ আমার পাশে বসা এক মহিলা তার মেয়েকে নিয়ে একটু সমস্যায় পড়েছিল। মেয়েটার বেশ জ্বর ছিল রে। ও, তারপর তুমি কি করলে? আমি তাকে প্রেসক্রিপশন লিখে দিলাম, আর এখন তো পুরো দমে ডাক্তার হয়ে গেছে তোর ভাই। হ্যাঁ দাদা, সত্যি অনেক ভালো হয়েছে তুমি ডাক্তার হয়ে। আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে তুমি ডাক্তার হয়েছো। ওরে আমার সোনা বাবা রে, কতদিন পর তোরে দেখতেছি। কেমন আছিস বাবা আমার? শরীর ঠিক আছে তো? কি রে রাঘব, আসতে কোনো সমস্যা হয়নি তোরে? শুনলাম মাঝ নদীতে নাকি বেশ বড় তুফান উঠেছিল। আমি একদম ঠিক আছি, কোনো অসুবিধা হয়নি। নিতাই আর বলাই তো ঠিক সময়ে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। ছোট বাবু, এই লও নদীর জ্যান্ত রুই মাছের চাকা। বড় বাবু নিজে দাঁড়িয়ে থেকে আজ পুকুর সেচাই তুলেছে। এই নে বাবা, খাসির মাংসটা একটু মুখে দে। শহরে তো এসব যত্ন করে কেউ রেঁধে দেয়নি তোকে, শুকিয়ে আধখানা হয়ে গেছিস। মা মা, আর দিও না, পাতে আর জায়গা নেই, আমি সত্যি আর খেতে পাচ্ছি না। খাচ্ছ কই রাঘবদা? শহরে বাবুদের মতো শুধু খুঁটে খুঁটে খাচ্ছ, আমাদের গ্রামের মতো জম্পেশ করে খাও। তা রাঘব, তোর ডাক্তারি পড়াশুনো তো এবার পুরোপুরি শেষ। এখন কি পরিকল্পনা বলতো? শহরে বড় কোনো হাসপাতালে বসবি নাকি অন্য কিছু ভাবছিস? বাবা, পড়াশোনার চাপ আর এই জার্নির ধকল, সত্যি বলতে মাথাটা একদম ঝিমঝিম করছে। খুব ক্লান্ত লাগছে এখন। কালকে সকালে শান্তিমতো বসে তোমার সাথে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব, কেমন? আহা ছাড়ো তো, ছেলেটা মাত্র এলো। যা বাবা রাঘব, তুই ঘরে গিয়ে আরামসে ঘুমা, কাল কথা হবে। কি গো রাঘবদা, শহরে তো শুধু চারকোনা দেওয়াল আর গাড়ি ঘোড়ার ধোঁয়া দেখতে। চলো আজ তোমাকে নিয়ে আমাদের বিশাল পুকুরের জ্যান্ত মাছ ধরি আনি।
দেখ দেখ জালের টান, ওরে বাবা রে, ভারী ঠেকতেছে। এই তো এই তো দুটো মস্ত রুই মাছ উঠেছে রে। এই এই যে আপনাদের বলছি, হচ্ছেটা কি? হ্যাঁ, আমাদের পুকুরে আপনারা মাছ ধরছেন কেন? এত বড় সাহস! কি ব্যাপার, আপনি এভাবে চেল্লাচিল্লি করছেন কেন? আর আমাদের পুকুরের মাছ আমরা ধরবো না তো কে ধরবে? আপনাদের পুকুর মানে? মুখ সামলে কথা বলুন মশাই। এই পুকুরটা কি একা আপনাদের রায়বাড়ির নাকি? এই পুকুরের অর্ধেক রায়বাড়ির আর বাকি অর্ধেক ব্যানার্জি বাড়ির। আপনি তো অর্ধেকের সীমানার মধ্যে জাল ফেলে মাছ ধরছেন। অর্ধেক ব্যানার্জি বাড়ির? দেখুন, আমি আসলে অনেক দিন পর কলকাতা থেকে ফিরেছি, তো আমি এই ভাগের ব্যাপারটা একদমই জানি না। আরে রাঘবদা, তুমি কার সাথে কথা বলছো? এই মালতী, তুই এসব বাদ দে তো। তোর যা বলার তোর বাবাকে গিয়ে বলিস। কি রে নিতাই বলাই, আমাদের সীমানায় ঢুকে মাছ ধরছিস, আবার আমাকেই চলে যেতে বলছিস? নিতাই বলাই, থাম তোরা। দেখুন, ভুলটা যখন আমাদের তরফ থেকে হয়েছে আমি দুঃখিত। আমরা আর জাল ফেলবো না এখানে। নিজের ভাইদেরকে একটু ভদ্রতা শেখান মশাই। শহরের বাবু সেজে চলে আসা হয়েছে। ধুর, সকাল সকাল মেজাজটাই বিগড়ে গেল। আর মাছ ধরা লাগবে না, চল মাছ দুটো নিয়ে এখন বাড়ি ফিরে যাই। বাবা, একটু আগে পুকুর পাড়ে ব্যানার্জি বাড়ির একটা মেয়ের সাথে আমাদের কথা হলো। ঘটনাটা কি বলতো? আমাদের পুকুরের নাকি ভাগাভাগি হয়েছে। মালতীর সাথে দেখা হয়েছিল বুঝি? তা কি বলল সে? সে তো রেগে আগুন, বলল আমরা নাকি ওদের সীমানায় ঢুকে মাছ ধরছি। বাবা, ব্যানার্জি জ্যাঠামশাই তো তোমার জানের বন্ধু ছিলেন। আমাদের দুই পরিবারের মধ্যে হঠাৎ এই পাঁচিল উঠল কবে থেকে? তুই তো শহরে ছিলিস, ঘরের সেই খবর তো রাখিসনি। মান অভিমান? কিন্তু কি নিয়ে? এত বছরের বন্ধু হয়েও এমন কি হয়েছে? ওই যে আমাদের দুই বাড়ির সীমানার বুড়ো বটগাছটা আছে না, ওটার জমি নিয়ে একটা ছোট্ট ঝামেলা হয়েছিল। দুজনের মান অভিমানের কারণেই এত দূর গড়িয়েছে। সামান্য এটা নিয়ে এত দূর গেলে তোমরা? কেউ কম যায় না রে রাঘব। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ওরা আমাদের রায়বাড়িতে আসে না, আর আমাদের সাথে কোনো কথাও বলে না। রাস্তায় দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যায়। আর আমরাও একইভাবে চলছি। ভাবাই যায় না বাবা। সময় সব বদলে দেয় রে বাবা। আমাদের এত বছরের পুরনো বন্ধুত্বটা যে এই রকমই হয়ে যাবে তা আমিও কখনো স্বপ্নেও ভাবিনি। কিন্তু এখন আর কিচ্ছু করবার নেই। ওই দেখ রাঘবদা, কত বড় বড় ল্যাংড়া আম ঝুলতাছে। দাঁড়া দাঁড়া বলাই, ওই মগ ডালেরটা আগে পার। উফ, ওরে বাবারে, আমার মাথাটা একেবারে গেল। এই কি রাঘবদা, কোথা থেকে পড়লো আমটা? কপালে লাগলো নাকি? এই যে আপনি গাছের উপর বসে বসে আম ফেললেন কেন আমার মাথায়? ইচ্ছে করে মাথায় আম ফেলছেন তাই তো? ওহো, কি ব্যথা রে বাবা। আরে আরে না 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 না, আমি আমি ইচ্ছে করে ফেলি নাই, সত্যি বলছি। আমি এই ডালটায় বসে একটা আম পাড়তেছিলাম, হঠাৎ করে আমটা হাত থেকে ফসকে নিচে টুপ করে পড়ে গেছে। এই মালতী, তুই আবার আজকেও আমাদের সাথে লাগতে আসছিস? কাল পুকুর পাড়ে অমন করলি, আজও? সত্যি সত্যি বলছি, আমি ইচ্ছা করে করি নাই। আমি জাস্ট আম পাড়ছিলাম। আপনার কিছু হয়নি তো? ইস, খুব ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আরে না না, কিছু হয়নি। এই দেখুন, আমি তো একটু অভিনয় করছিলাম আপনার ভুল স্বীকার করানোর জন্য। ধুর রাঘবদা, তুমিও পারো বটে। আমরা ভাবলাম শহরের বাবুর বুঝি আজ কি না কি হলো। ধ্যাত মশাই, আপনি তো আচ্ছা লোক, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনিও তো ভয় পেলে তো একটু মজা করাই যায়। যাক, কিছু হয়নি, কোনো সমস্যা নেই। আমরাও আম পারছি, আপনিও পারুন। তা রাঘব, কালকে তো বললি পড়াশোনা শেষ, এখন কিছুদিন বাড়িতেই থাকবি। তা আমি বলছিলাম কি, বয়স তো আর কম হলো না, এবার তোর একটা হিল্লে করা দরকার। হিললে মানে? কিসের হিললে বাবা? চেম্বার খোলবার কথা বলছো? সে তো একটু সময় লাগবে। আরে না না, চেম্বারের কথা কে বলছে? আমি বলছি তোর বিয়ের কথা। পড়াশোনা তো শেষ করলি, মস্ত বড় ডাক্তার হলি, এবার একটা সংসারী মেয়ে দেখে ঘরটা আলো করা উচিত তোর। বিয়ে? বাবা, এই সবে তো কলকাতা থেকে পাশ করে ফিরলাম, এখন এসব কি বলছো? আমার এখন একদমই বিয়ে করবার ইচ্ছে নেই।
কেন রে রাঘব, বিয়ে করতে আপত্তি কিসের? তোর বাবা তো খারাপ কিছু বলেনি। রায়বাড়ির বড় বউ আসবে, ঘর সংসার সামলাবে, তোর দেখভাল করবে। আহা মা, তোমরা বোঝো না কেন? আমি মাত্র ডাক্তার হলাম, এখনো নিজের পায়ে ঠিকমতো দাঁড়ানো প্র্যাকটিস শুরু করার অনেক কিছু বাকি। আমি ক্যারিয়ার নিয়ে এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্তই নিতে পারিনি। এর মধ্যে বিয়ে চাপিয়ে দিলে আমি সামলাবো কি করে? রাঘবদা, কলকাতার কোনো মেম সাহেব পছন্দ করে আসুনি তো আবার? এই বলাই, চুপ কর, বড় জ্যাঠামশাই কথা বলছে, মাঝখানে ফরফর করিস না। দেখ রাঘব, সিদ্ধান্ত তোকে আজকে হোক বা কালকে নিতেই হবে। রায়বংশের মর্যাদা বলে একটা কথা আছে। পাত্রী দেখবার কাজটা তাহলে আমরা শুরু করি। না বাবা, দয়া করে এখন পাত্রী দেখা বন্ধ রাখো। আমি তো বললাম আমার এখন মানসিকভাবে কোনো প্রস্তুতি নেই। যখন সময় হবে, যখন আমি নিজে তৈরি হব, তখন সবার আগে মাকে ডেকে নিজেই জানিয়ে দেব। মাই তোমাকে বলবে। শুনলে তো, ছেলে এখন ক্লান্ত, মেজাজ গরম করো না। যা বাবা রাঘব, হাত মুখ ধুয়ে ঘরে যা। হাসি বাবা, মা আমি ঘরে যাচ্ছি। জ্যাঠামশাই, সামনে কার যেন একটা গাড়ি রাস্তার মাটির গর্তের কাদায় আটকে গেছে, একদম নড়তে পারছে না। বাবা তোমরা গাড়িতেই বসো, আমি ছাতাটা নিয়ে গিয়ে দেখি কি হয়েছে। মনে হচ্ছে ওখানে কেউ সমস্যায় পড়েছে। না রাঘব, তুই কোথাও যাবি না, ভালো করে চেয়ে দেখ ওটা কার গাড়ি। ওটা ব্যানার্জির বাড়ির গাড়ি, অমরেশ ব্যানার্জির। আমাদের ওখানে যাওয়ার কোনো দরকার নেই। বাবা তুমিই না নিজের মুখে বলতে যে তুমি আমাকে ডাক্তারি পড়িয়েছো মানুষের সেবা করবার জন্য। জ্যাঠামশাইয়ের সাথে তোমার মান অভিমান থাকতে পারে, কিন্তু তারা কোনো সমস্যায় পড়েছে কিনা আমাদের একবার দেখা উচিত। আসলে আসলে তুই ঠিকই বলেছিস বাবা, এত মান অভিমান নিয়ে আমরাই ভুল করছি। চল, শুধু তুই কেন, আমিও তোর সাথে যাব। আরে এটা তো মালতীর ছোট বোন ঝুমুর। তার মানে মালতী আসলে ব্যানার্জি বাড়ির মেয়ে। মাসিমা, আপনারা চিন্তা করবেন না, আমি আর আমার বাবা মিলে গাড়িটা কাদা থেকে তোলবার ব্যবস্থা করছি। অমরেশ, তুই গাড়িটা স্টার্ট দে, আমরা পেছন থেকে ধাক্কা দিচ্ছি। আর জোরসে ধাক্কা দে। জ্যাঠামশাই, এত ঝড়ের মধ্যে আপনারা কোথায় যাচ্ছিলেন? হঠাৎ করেই আসলে মালতীর মামা বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। ওরা দুই বোন বলল সেখানে যাবে, কিন্তু এত বৃষ্টির মধ্যে যে এভাবে সমস্যায় পড়ব বুঝতে পারিনি। আচ্ছা এবার সবাই চলুন, আমাদের বাড়িতে ফিরতে হবে। বুঝলে হে অমরেশ, ওই বুড়ো বট গাছের তলার সামান্য জমি নিয়ে যে আমরা কামড়াকামড়ি করছিলাম, ওটা ভাবলে এখন নিজেরই লজ্জা লাগে। ঝড়ের রাতে গাড়ি ধাক্কা দেওয়ার সময় বুঝলাম পুরনো বন্ধুর চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। একদম ঠিক বলেছ রায় বাবু। ওই ঝড়ের রাতটাই তো আমাদের দুই পরিবারকে আবার মিলিয়ে দিল। আর সবচেয়ে বড় কথা, তোমার ওই সোনার টুকরো ছেলে রাঘব যদি সেদিন ডাক্তার হিসেবে আমার ছোট মেয়ে ঝুমুরকে না দেখতো, আর তোমরা যদি কাদা থেকে গাড়ি না তুলতে, তবে বড় বিপদ হয়ে যেত। সেই কথাই তো ভাবছিলাম বোন। তা আমাদের রাঘবের জন্য তোমাদের মালতীকে কিন্তু আমরা ঘরের লক্ষ্মী করে নিয়ে যাব। পাকা কথা তাহলে আজই দিয়ে দাও। আমার তো শুরু থেকেই রাঘবকে বড্ড পছন্দ। লঞ্চে দেখা হওয়ার দিনই ও যে এত বড় মনের পরিচয় দিয়েছিল, তখনই মনে হয়েছিল ছেলেটা রাজপুত্তুর। মালতীরও কোনো আপত্তি নেই। কিরে মালতী? মা, তোমরা যা ভালো মনে করো করো, আমি এখন আসছি। দেখলি নিতাই দা, পুকুর পাড়ে আর আম বাগানে যে মালতী রাঘবদার সাথে অমন ঝগড়া করছিল, সে আজ কেমন বিড়ালের মতো মাথা নিচু করে আছে। একেই বলে ভালোবাসার টান রে বলাই। এখন চুপ কর, বড়দের কথা শুনতে দে। এই লও নিতাই, এই লও বলাই, একদম গরম গরম কচি মাংস। আর ছোট বাবুর বিয়েতে মন ভরে খাও। ভজরিদা, গামলাটা দিয়ে তুমি বাঁচালে। অল্প অল্প করে দিলে আমাদের পোষায় না। আজ রায়বাড়ির গোয়াল আর ব্যানার্জি বাড়ির বাগান এক হয়েছে, খাওয়াটাও গামলা ধরে ডাবল হওয়া চাই।
একদম ঠিক বলেছিস বলাই, পাত ভেঙে দেওয়ার মতো মাংস রান্না হয়েছে আজ। কথা কম বল, হাত চালা। ও ভজহরিদা, তুমি হাঁ করে তাকিয়া না থেকে মাংসের আর একটা ডেচকি রেডি রাখো। এই গামলা খালি হতে কিন্তু 2 মিনিটও লাগবে না। ও মা, বলাইদা, নিতাইদা, তোমরা কি বিয়ে বাড়িতে খেতে এসেছো নাকি মাংসের গামলা নিয়ে যুদ্ধ করতে এসেছো? ভজহরিদার হাত থেকে পুরো গামলাটাই কেড়ে নিলে। এই দিদি ভাই, দেখ তো এদের কাণ্ড। ও মা, জ্যাঠামশাই, বাবা, দেখুন আপনাদের ছেলেদের কাণ্ড। পরিবেশন করার লোকটার হাত থেকে কেমন আস্ত গামলাটা কেড়ে নিয়েছে। আরে জ্যাঠামশাই, বলাই আর নিতাইকে তো আপনি চেনেন না। পুকুর পাড়ে আর আমবাগানের আম নিয়ে যেমন ওরা লড়তে পারে, তেমনই বিয়েবাড়ির মাংসের গামলা সাবার করতে ওদের জুড়ি মেলা ভার। আজকে ওদের আটকানোর কেউ নেই। ওরে বাবা রে, বলাই আর নিতাইয়ের এই গামলা কেড়ে নেওয়ার দৃশ্য দেখে তো আমার হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার জোগাড় রায় বাবু। চারপাশে এই আনন্দ আর খাওয়া দাওয়ার ধুম দেখে বুকটা ভরে গেল। একদম ঠিক বলেছ অমরেশ।